নাসরিন আমার বিয়ে করা বউ হলেও তার সাথে শুতে আমার গা ঘিনঘিন করত। সরকার বাড়ির এই বিধবা মেয়েটিকে বিয়ে করে আনার পর থেকে আমার কেবল মনে হতো একটা সেকেন্ড হ্যান্ড জিনিস কিনে আনলাম। বিভিন্ন ভাবনার ভেতরে হঠাৎ করে নাসরিন আমাকে কোলবালিশ দিয়ে ধাক্কা দিয়ে ডাকছে। আমি চমকে উঠলাম বালিশের ধাক্কায়। জানতে চাইলাম কি হয়েছে। উত্তরে বলল, বাইরে শিয়াল ডাকছে, ফিস ফিস করে বাইরে কে যেন কথা বলে, আমার বড্ড ভয় লাগছে। আমি বললাম, জেগে থাকো, তাহলে আর ভয় করবে না। আমার কথা শুনে নাসরিন ছোট বাচ্চাদের মতো ঘুমানোর কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করছে। মনে মনে খুব ইচ্ছা হলো মাঝের কোলবালিশটা চিরতরে সরিয়ে দেই। নাসরিনকে বুকে টেনে বলি, আমি আছি তো, ভয় পাচ্ছ কেন? কিন্তু বলা হলো না। আমার ইগোর কারণে কোথায় যেন একটা গা গোলানো ব্যাপার। রাতে শরীর ডিঙ্গানোর সময়ও আদর করে তাকে চুমু দেওয়া হয় না। কি বিশ্রী এক অসুখ ধরেছে আমার মনে। ভাবনার ভেতর থেকে বের হয়ে এবার আস্তে করে শুয়ে পড়লাম। পরদিন আমার শ্বশুর বেড়াতে আসলো। আমি ড্রয়িং রুমে গিয়ে সালাম দিলাম। আমার শ্বশুর বলল, বাবা নাজমুল কেমন আছো? আমি উত্তরে বললাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আমার শ্বশুর হাসি দিয়ে বলল, ভালো আছি বাবা, তোমার কোনো কিছু লাগলে আমাকে বলবে। আমার একটাই মেয়ে, আমি দুহাত ভরে মেয়েটাকে দিতে চাই। আমি চাই মামরা মেয়েটা তবুও হাসি খুশি থাকুক। আমি কথার জবাব দেই না। মনে মনে ভাবি একটা সুতার নালও নেব না, যা নিয়েছি পারলে সেটাই ফেরত দিব, সম্ভব হলে মেয়েটা সহ। এমন সময় নাসরিন নাস্তা নিয়ে আসলো। নাসরিন চা নাস্তা খেতে দিল। বাপ মেয়ে বসে গল্প করছে। বিকালে ছাদ থেকে কাপড় নিয়ে বাসায় ঢুকতে শাশুড়ি বলল, ধবধবে সাদা পিঠ দেখিয়ে কি নিজেকে পুরুষের আকর্ষণের কেন্দ্র করতে চাস? আর কতজনকে আকর্ষিত করবি? এর থেকে রাস্তায় নেমে যা, তাহলে খদ্দের পেয়ে যাবি। কোনো দিন একসাথে 2-4 জনও পেয়ে যেতে পারিস। এটাই তো চাস তুই? আম্মা এসব কি বলছেন? আমি তো ছাদে গিয়েছি কাপড় আনার জন্য। বিধবা মাগি, আমার ছেলে থেকে 5 বছরের বয়সে বড়, আবার আমার কচি ছেলেটাকে টাকার লোভ দেখিয়ে এই বাড়িতে ঢুকেছিস? তোকে আমি দেখে নিব। আমি বললাম, আপনার ছেলে আমাকে বিয়ে করার সময় আমার আগের স্বামীর থেকে পাওয়া 5 লক্ষ টাকা নিয়েছে, 4 ভরি গহনা নিয়েছে। ওই সব কিছু আমাকে ফেরত দিয়ে দিন, আমি এক্ষুনি চলে যাব। এ কথা বলাতে আমার শাশুড়ি আমার চুলের মুঠি ধরে ফেললো। কি বললি? তোর তো সাহস কম না? আমার বাড়ি থেকে আমাকে বড় বড় কথা বলছিস? তুই হয়তো ভুলে যাচ্ছিস আমাদের বাড়ির আশ্রিতা তুই। আমার বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। যা রান্নাঘরে গিয়ে কাজ কর, যা। ধাক্কা মেরে রান্নাঘরের দিকে পাঠিয়ে দিল। আর একদিন বিকালে আমি মুদির দোকানে বসা অবস্থায় নাসরিনের বড় ভাইয়ের বউ আমাকে ফোন করে বলল, সারা বছর তো দোকানদারি করলেন, এবার কয়েকটা দিন আমার ননদটাকে সময় দিন। এখন কিন্তু ননদ একা না, পেটে আরেকজন আছে। এটা শোনার পর থেকে আমার মনে নতুন করে অসুখ করলো। ঠিক আছে বলে ফোনটা রেখে দিলাম। দোকানে মন বসছে না, মেজাজ খিটখিটে হয়ে গেল, গা ঘিন ঘিন করতে থাকা বেড়ে গেল। আমি নাসরিনের দ্বিতীয় বর, তার পেটে বাচ্চা এলো, কিন্তু আমার মনে অসুখ। কিসের অসুখ কিছুটা আন্দাজও করতে পারি, তবু মনে শান্তি পাচ্ছিলাম না। নাসরিনের পেটে বাচ্চার বয়স যখন 6 মাস, তখন থেকে তার মানসিক অবস্থার পরিবর্তন হলো। রাতে খেয়াল করলাম সে বালিশ ডিঙ্গিয়ে আমার গায়ে হাত দিয়ে রাখতো, আমি তার হাত সরিয়ে দিতাম। একদিন সে কি মনে করে যেন বলল, আমাকে তুমি মন থেকে আজও মানতে পারোনি, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমাদের সন্তানটাকে মেনে নিও। এ সন্তান তোমারই। আমি আগে যার সঙ্গে 7 মাস সংসার করেছি, সেখানে আমাদের সন্তান আসেনি। আর আমি যদি মরেও যাই, তুমি বিয়ে করো আর সন্তানটাকে মেনে নিও। তবু যদি তোমার মানতে কষ্ট হয়, তাহলে আমার বড় ভাবিকে দিয়ে দিও। বিয়ের পর থেকে ভাবির সন্তান হয় না। হঠাৎ নাসরিনের কথায় আমি চমকে উঠলাম। আমি কি মনে করে যেন মাঝের কোলবালিশটাকে মেঝেতে ফেলে দিলাম। নাসরিনের কানের কাছে মুখ নিয়ে বললাম, আমাদের সন্তান আমি কাউকে দিব না, এটা আমার সন্তান। আমি প্রথমবারের মতো নাসরিনের কপালে চুমু দিলাম। বললাম, আর কখনো মরার কথা বলবে না, কোনো সমস্যা হবে না তোমার, আমি আছি তো। যে মেয়েটা বাবার বাড়িতে এত হাসি খুশি, সে মেয়েটা হঠাৎ শব্দ করে কেঁদে উঠলো। আমি তাকে ফিসফিস করে বললাম, এভাবে কাঁদলে বাবা মা কি ভাববে বলতো? এ কথা শুনে নাসরিন কান্না বন্ধ করলো। এই অবস্থায় মেয়েদের বোঝা বড় দায়, এই হাসবে এই কাঁদবে, কখনো রাগে ফুঁসতে থাকবে, এটা যেন প্রকৃতির খেলা। আরো কিছুদিন পর ভোর সকালে আমাকে ঘুম থেকে ডেকে বলল, আমার যেন কেমন লাগছে, আমি ব্যথা সহ্য করতে পারছি না, আমার খুব কান্না পাচ্ছে, তুমি আমাকে শক্ত করে ধরে রাখো। আমি নাসরিনকে শক্ত করে ধরে বললাম, এ সময় অবশ্যই মা চাচিদের ডেকে আনতে হয়, তুমি একটু সহ্য করো। আমি মাকে ডাক দিলাম। মা তখন ঘুমোচ্ছিল। দৌড়ে এসে দেখে বলল, তোর বউয়ের বিষয়ে আমি কিছু বলতে পারবো না, তোর মন চাইলে হসপিটালে নিতে পারিস। আমি আর দেরি না করে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তাকে আমার কাঁধের উপরে হাত দিয়ে তুললাম। নাসরিন যাবার সময় আমার কানের কাছে মুখ এনে বলল, জানো আমার খুব বাঁচতে ইচ্ছা করছে তোমার বুকে মুখ লুকিয়ে ঘুমানোর জন্য। এই প্রথম নাসরিনের জন্য আমার চোখ ভরে পানি এলো। আমি বললাম, তুমি ফিরে আসবে, তোমার কিচ্ছু হবে না, আমার খাখা করা বুকটার পূর্ণতা দিতে তুমি অবশ্যই এই বুকে ফিরে আসবে। অবশেষে হসপিটালে ভর্তি করলাম। ডাক্তার আমাকে বাইরে দাঁড়াতে বলল। আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। প্রচন্ড পেট ব্যথায় এক একটা ঝাঁকুনিতে নাসরিনের কেমন যেন কষ্ট হচ্ছে। সেটা ভাবতেই বুকের ভেতরটা কেমন জানি করে উঠল। আমি মেয়েটাকে অনেক অবহেলা করেছি, বিধাতার কাছে হাত জোর করে মিনতি করছি, মেয়েটাকে বাকিটা জীবন যেন ভালোবাসতে পারি, সেজন্য হলেও তাকে আমার কাছে ফিরিয়ে দিও, এই ভেবে কান্না করে যাচ্ছি। কিছুক্ষণ পর নাসরিনের বড় ভাইয়ের বউ বাইরে এসে বলল, তোমার ছেলে হয়েছে
হয়েছে মিয়া, তাড়াতাড়ি যাও। ছেলে হবার আনন্দ আমাকে আনন্দিত করতে পারেনি। আমার ভেতরে শুধু নাসরিন, সে ভালো আছে তো? হাসপাতালে ঢোকার পর আম্মা বলল, জায়গা দাও, বাচ্চার বাবা এসছে। আমি নাসরিনের দিকে তাকিয়ে আছি। আমি তার পাশে দাঁড়ানোর পর সবাই চুপচাপ। কি হলো, তোমাদের এমন দেখাচ্ছে কেন? আমার ছেলে হওয়াতে তোমরা খুশি হওনি? ছেলেকে কোলে নিবে না? আমি নাসরিনের হাত ধরলাম, দেখলাম ঠান্ডা হয়ে আছে। তখন আমার আর বুঝতে বাকি রইল না, আমার নাসরিন আর এই পৃথিবীতে নেই। জন্ম দিয়ে গেল একটা ফুটফুটে ছেলে সন্তান। মুখের কাপড় উল্টে দেখতে পেলাম অপূর্ব সৌন্দর্য। বউটা লাজ লজ্জা রাঙা মুখ, মনে হচ্ছে মাত্র ঘুমলো। আমি আর স্থির থাকতে পারলাম না, কান্নায় ভেঙে পড়লাম। পেছনে দাঁড়িয়ে আমার শ্বশুর বলল, বাবা, আমার মামারা বিধবা মেয়েটিকে তোমার হাতে তুলে দিয়েছিলাম, মনে করেছিলাম তোমার কাছে সে সুখী হবে, কিন্তু না, তার কপালে যে সুখ নেই। আমার মেয়েটা যে কত ধৈর্যশীল ছিল সেটা পৃথিবীতে আমি ছাড়া আর কেউ জানে না। যত কষ্টই হোক কাউকে কিছুই বলতো না, নীরবে সহ্য করত। আমার শ্বশুরের এক একটা কথা আমার বুকের ভিতরে তীরের মতো আঘাত করলো। সম্মানিত দর্শক, জীবনটা একবার ওয়ান টাচ, তাই সময় থাকতে যা করার করে নিতে হবে। পরে করব বলে ফেলে রাখলে সময় চলে যায়, এক সময় পস্তাতেও হয়। এটাই আমাদের প্রকৃত জীবনের নিয়ম। তাই আমি মঞ্জুর মোর্শেদ মনে করি, মেয়েদেরকে সম্মান করুন, ভালোবাসুন, হোক সেটা স্ত্রী, মা কিংবা বোন। নারী জাতি জীবন বাজি রেখে যদি আপনাকে পৃথিবীর মুখ না দেখাতো, তাহলে আমরা পৃথিবীতে আসতাম না। জয় হোক সতী নারীর। গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় রিমন ও ফয়সাল।